তীব্র তুরের মুখে বাতাস দিতেই তুর একবার জোরে শ্বাস টানে, তারপর তীব্র ওকে পানি খাওয়ায়। ঠিক তখন তুর আবার তাকে আফসাভাবে দেখে যে ওকে পানি খাইয়েছে, তারপর আবার জ্ঞান হারায়। দুর্বলতা ওকে আর সায় দেয় না। কিছুক্ষণ পর ওর শ্বাসের গতি ঠিক হয়ে আসে। তীব্র ওর মুখ আর ঠোঁট থেকে চুল সরিয়ে ওর গালে আলতো স্লাইড করে। তীব্র কি করছে ও নিজেও জানে না। ও এবার তুরকে গাড়িতে তুলে শক্ত করে বুকের মাঝে আঁকড়ে ধরে, যাতে একটু পড়তে না পারে। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো, তুরের সাথে এত কিছু হয়ে গেছে তার কোনো কিছুই তুরের মনে নেই। কারণ প্রথম দিকে তুর নেশাগ্রস্ত ছিল, আর পরে সেন্সলেস। ও শুধু দুইবার দুইটি লোককে আফসাভাবে দেখেছে যে তীব্র ছিল। প্রায় মাঝরাতের দিকে বাড়ি ফেরে তীব্রের কথায় বাধ্য হয়েই অনেকটা দ্রুত ড্রাইভ করে আসতে হয়েছে। বাড়ি ফিরেও তুরকে নিয়ে কি করবে ভেবে পায় না। মেয়েটাকে এনেছে ঠিক আছে, কিন্তু রাখবে কই? এমনটা না যে ওর বাড়িতে কোনো রুম নেই, কিন্তু সেখানে এই মেয়েটিকে রাখবে কোথায়? ঋদ্ধ খুব ভালোভাবে তীব্রের অসহায় অবস্থা বুঝতে পারল, কিন্তু এই সুযোগ ছাড়া যায় নাকি, তাই অনেকটা অবুঝের মতো বলে, এখন কি হবে স্যার? এই মেয়েটা এখন থাকবে কই? না মানে আমার বাড়িতে রাখলে তো আমার সমস্যা নেই, কিন্তু আমার গার্লফ্রেন্ড জানতে পারলে ব্রেকআপ, আর বাবা মা জানতে পারলে তো ঘর থেকে বের করে দেবে। নইলে ওকে রাখতে কোনো সমস্যা হতো না। ঋদ্ধ বেশ ভালোই বুঝলো তীব্র রেগেছে, আর এটাও বুঝলো তীব্র এটা নিয়ে অজগরের মতো ফোঁসফোঁস করবে, কিন্তু কিছু বলবে না। এই একটা ব্যাপারে ঋদ্ধ নির্ভয়ে থাকতে পারে যে তীব্র রাগলেও কিছু বলবে না। স্যার এখন কি করবেন? আচ্ছা, মেয়েটা যে রুমে ছিল সেই রুমে রেখে আসবো? এবার বেশ বিরক্ত হয়ে রাগী কণ্ঠে উত্তর দেয় তীব্র, ওকে নিয়ে তোমাকে না ভাবলেও চলবে। তারপর কোলে তুলে সোজা নিজের রুমে পা বাড়ায়, তুরকে নিয়ে ওর বিছানায় শুয়ে দেয়। ঋদ্ধ এবার আরও বেশি অবাক হয়, যে লোকের কাছে আজ পর্যন্ত হাজার চেষ্টার পর কোনো মেয়েকে কাছে আনতে পারলো না, এমনকি ওর বাড়িতে কোনো মহিলা স্টাফ পর্যন্ত রাখা হয় না, সে কিনে এই মেয়েটিকে তার বাড়িতে না তার রুমে নিজের বিছানায় জায়গা দিয়েছে। কিন্তু কেন? তীব্র তুরকে বিছানায় শুয়ে ওর পুরো শরীর একবারে স্ক্যান করে নেয়। শরীরে লাল লেহেঙ্গা, সাজ দেখে বোঝাই যাচ্ছে বিয়ে বাড়ি থেকে আনা হয়েছে। তীব্র ওকে দেখার জন্য কপালে হাত দিতে গিয়েও থমকে যায়। কিছু একটা ভেবে ঋদ্ধকে বলে উঠল, ডক্টরকে ফোন দিয়ে এই মুহূর্তে আসতে বলো। কিন্তু স্যার, ডক্টর অরুণকে কেন? ঋদ্ধ, ওকে স্যার। তারপর ঋদ্ধ ডক্টর অরুণকে ফোন দেয়। মাঝরাতে এটা কারোর জন্যই কাম্য নয়, কিন্তু যেহেতু তীব্রের ফোন, তাই ডাক্তার অরুণ তীব্রের বাড়িতে আসে। ওনাকে দেখে বোঝাই যাচ্ছে উনি রেগে আছে। ও সরাসরি তীব্রের রুমে যায়, গিয়ে ঋদ্ধর মতো উনি নিজেও শক খায় তীব্রের বেডে একটা মেয়েকে আবিষ্কার করে। আর এটাও বুঝতে পারলো তীব্র কেন তাকে ডেকেছে। ও তুরকে দেখে নিল, তারপর একটা ইঞ্জেকশন পুশ করে বলল, এর জন্য মাঝরাতে আমাকে হয়রান না করলেও পারতে ঋদ্ধ। আমি নিজেই হয়রান, আপনাকে কি বলবো। তীব্র চুপচাপ এতক্ষণ দাঁড়িয়েছিল, কিন্তু এবার ডক্টর অরুণের কথায় থমকে গেল। আচ্ছা, মেয়েটাকে দেখে তো মনে হচ্ছে বিয়ের কনে। অনেক বেশি টানা হেঁচড়া করা হয়েছে, তাই এই অবস্থা। আর গালে দাগগুলো কেন? সেটা আপনার না জানলেও চলবে, যেটা করতে এসেছেন তাই করুন। তীব্রের এবার রাগ লাগলো, ও কেন ডেকেছে অরুণকে। তীব্রের কথায় অরুণ স্মিত হাসলো। ও হয়তো এমন কিছুই আশা করেছিল। সেটা আপনার পার্সোনাল ব্যাপার, সে যাই হোক, আমার কাজ শেষ, বাকিটা আপনি করে নিতে পারবেন। তীব্র চুপ। আর হ্যাঁ, মেয়েটার ড্রেসটা চেঞ্জ করে মুছিয়ে দিতে হবে, না হলে কিন্তু ঘায়ে ইনফেকশন হয়ে যাবে। সেটা আপনাকে বলে দিতে হবে না আমার। সো আমি কি কাউকে পাঠাবো? তীব্র রাগী চোখে ওর দিকে তাকায়। না মানে আমার জানা মতো এখানে কোনো মেয়ে থাকে না তো, তাই। এবার তীব্র বেশ কড়া কণ্ঠে বলল, সেটা আপনার না ভাবলেও চলবে। আই উইল ম্যানেজ। ওর কথায় হালকা হাসলো অরুণ। আই নো ইউ উইল ম্যানেজ। তারপর তুরের দিকে তাকিয়ে বাড়ি ফিরে গেলেন। এবার ফাসাদে পড়ল তীব্র। রুদ্ধের দিকে তাকিয়ে ঋদ্ধ বেশ বড় একটা হাই তুলল। এর মানে তীব্রের কাছে স্পষ্ট, স্যার অরুণ স্যার তো বলল মেয়েটার ড্রেস চেঞ্জ করতে হবে, এখন সেটা কি আমাকেই বলবেন? তাহলে আগেই জাস্ট শ্যাট আপ অ্যান্ড গেট লস্ট। প্রচণ্ড রেগে গেল তীব্র। ছেলেটা অতিরিক্ত করছে এই মেয়েটাকে নিয়ে। ঋদ্ধ রুম থেকে কোনো মতে পালিয়ে বাঁচে। দরজার বাইরে দাঁড়িয়ে ঋদ্ধ বলে, আরে আজব, এই কাজটা করতে বললে তো মানা করতাম না। এবার স্যার তো বললই না, উল্টো বের করে দিল। ওরা রুম থেকে বেরিয়ে যেতে তীব্র প্রচণ্ড বেগে দরজা আটকে দেয়।
তারপর তুরের কাছে যায়, তারপর বিছানায় ওর পাশে বসে। তীব্র ওর দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে। ওর গালের দিকে নজর যেতেই দেখে থাপ্পড়ের ছাপ স্পষ্ট, শরীরের বিভিন্ন জায়গায় কেটে গেছে। ওর পায়ের দিকে নজর যেতেই দেখে সেখানে পুরো কাপড় রক্তে শুকিয়ে গেছে। 3 দিন আগের কাপড় চেঞ্জ করে শরীর না মুছলে ইনফেকশন হয়ে যাবে। তীব্রের প্রথমে খুব হেজিটেট লাগছিল, কিন্তু কি মনে করে পানি আর তোয়াল নিয়ে এলো। ওর একটা কথাই মনে হলো, দায়িত্বের চেয়ে বড় কিছু না, আর জীবনের চেয়ে বেশি কিছুই না। তারপর লাইটটা নিভিয়ে দিল তীব্র। তুরের শরীর মুছিয়ে ওর একটা সাদা লম্বা শার্ট তুরের গায়ে জড়িয়ে দিল। ওর মাথার চুলগুলো খুলে মাথা ধুয়ে মুছে দিল। তারপর ঘুমন্ত তুরকে ওর ঘুমের মধ্যেই স্যুপ খাওয়ালো। নিজের কাজ শেষ করে তুরের মাথার কাছে বসে তুরের মাথায় হাত দেয় তীব্র। ভেজা লম্বা চুলগুলো বালিশে ছড়িয়ে রাখে। তারপর তুরের মুখের খুব কাছে যায়, ঘুমন্ত তুরকে জিজ্ঞেস করে, এই মেয়ে, কি করেছো তুমি? যেখানে তোমাকে শাস্তি দেওয়ার কথা সেখানে আমি তোমার সেবা করছি। অন্যায় জানা সত্ত্বেও কেন তোমার থেকে নিজেকে দূরে রাখতে পারছি না? কেন টানছ আমাকে? এজন্যই কি এত কিছুর পর কোনো কিছুই শেষ হয়নি, বরং নতুন করে শুরু হয়েছে? তীব্র আর কিছু না বলেই সোফায় গিয়ে শুয়ে পড়ে। বুকের মধ্যে একটা বালিশ রেখে বিছানায় শুয়ে থাকা তুরকে দেখতে থাকে আর ভাবে, কি হতে কি হয়ে গেল? মেয়েকে নিয়ে এসেছিল কষ্ট দিতে, এখন উল্টো তার সেবা করতে হচ্ছে। সকালে ঘুম থেকে উঠে তীব্র তুরের কাছে যায়। ওকে ঘুমিয়ে থাকতে দেখে তীব্র একটা দীর্ঘশ্বাস ছাড়ে। সারা রাত একটু ঘুমাতে পারেনি সোফায়, অন্য রুমেও শুতে পারে না। আর তুরকে অন্য রুমে রাতে শিফট করার ইচ্ছেটাও জাগেনি সারাদিনের এত ক্লান্তির পর। তারপর তীব্র ফ্রেশ হতে চলে গেল। তীব্র একটা ট্রাউজার আর গলায় তোয়াল পেঁচিয়ে বেরিয়ে আসে। ফিরে এসে টি টেবিলের ব্ল্যাক কফিটা তুলে সিপ দিতে টিভি অন করে। তখন গতকাল রাতের ব্রেকিং নিউজে দেখতে পায় যে অজানা সবাইকে বাঁচিয়েছে, তাকে সবাই দোয়া দিচ্ছে। নিউজটা দেখে বাঁকা ঠোঁটে হাসে তীব্র। তারপর কার কাছে একটা ফোন দেয়। মেয়েগুলোর অবস্থা কি? স্যার, আপনার কথা মতো সব মেয়েদের পুলিশের উপর না ছেড়ে আমরা নিজ দায়িত্বে ওদের বাড়ি পৌঁছে দেব। গুড, সব মেয়েদের বাড়িতে পৌঁছে আমাকে জানাবে। তারপর ফোনটা কেটে তীব্র কফি হাতে তুরের কাছে যায়। কফিটা পাশের টেবিলে রেখে তুরের দুপাশে হাত দেয়, যাতে তীব্রের ভেজা চুলের পানি তুরের মুখে পড়ে। তা দেখে তীব্র আরেকটু চুলগুলো ঝাড়া দেয়, যাতে তুরের মুখে পানি পড়ে, কিন্তু তুরের ঘুম ভাঙে না। তাই তীব্র ওর বাঁ হাত দিয়ে মুখে উড়ে আসা চুলগুলো তুরের কানের নিচে গুজে দেয়। প্রথম কোনো মেয়ের এতটা কাছে তীব্র, কিন্তু কোনো খারাপ লাগা নেই। তারপর তীব্র তুরকে বলে উঠল, কংগ্রেচুলেশন মিস তাইয়েরাত, আপনার জন্য আজ অনেকগুলো মেয়ে জীবন নষ্ট হওয়া থেকে বেঁচে গেল। কিন্তু আফসোস, আপনি বাঁচতে পারবেন না। অন্যায় যখন করেছেন শাস্তি আপনি পাবেন, তবে সেটা অন্যভাবে। সত্যি বলেছিল, মেয়েদের মাঝে অদ্ভুত মায়া থাকে, আর তোমার মাঝে হয়তো একটু বেশি। না হলে এত কিছুর পর কেউ এই চেহারাটা দেখতে চায়? আমিও দেখতে চাই কি আছে ওই নিষ্পাপ চেহারার মাঝে। তারপর তুরের একদম কাছে চলে যায় তীব্র। ওর আঙুল দিয়ে তুরের কপাল থেকে নাক বরাবর টেনে বুড়ো আঙুল দিয়ে ঠোঁটে স্পর্শ করে। তখনই রুমের দরজায় নক পড়ে আর তীব্র ওকে ছেড়ে উঠে দাঁড়ায়। গায়ে একটা শার্ট জড়িয়ে ভিতরে ডাকে, ম্যানেজার এসেছে। ফাইল সব কিছু কমপ্লিট হয়েছে যা দিয়েছি? জি স্যার। তারপর উনি ওখানে দাঁড়িয়ে রইলেন। তীব্র বুঝতে পারলো উনি কিছু বলতে চায়। যা বলার বলে ফেলুন। স্যার, আমি ঋদ্ধের কাছে সবটাই শুনেছি। আপনি কতটা রিস্ক নিয়ে মেয়েটাকে বাঁচিয়েছেন। হ্যাঁ তো? তাহলে এই মেয়েটি তো ওদের মতো। সবাইকে যখন বাড়ি পৌঁছে দিয়েছেন, তাহলে এই মেয়েটিকে এখন এখানে রেখে কী করবেন? ওকে বাসায় দিয়ে আসলেই তো হতো। ম্যানেজারের কথায় তীব্রের চোখ মুখ শক্ত হয়ে গেল। উনি বুঝলেন তীব্র রেগে গেছে। এই মেয়েটা কি আপনার? না ওর সাথে আপনার কোনো সম্পর্ক আছে? সোজাভাবে দাঁড়িয়ে কথাটা বলল তীব্র। না মানে, আপনি তো ওদের হাতে ওকে তুলে দেবেন না, তাই বলছিলাম। আমি আপনার কাছ থেকে কিছু শুনতে চেয়েছি? চাইনি তো। ফ্রিতে অ্যাডভাইস দেওয়া বন্ধ করুন। আপনাকে যার জন্য মাইনে দেওয়া হয় শুধু তাই করুন। তখনই ঋদ্ধের প্রবেশ। স্যার, তাইয়েরা তার বাবা মা পাগলের মতো ওকে খুঁজছে, পুলিশও খুঁজছে, কিন্তু কোনো কুল কিনারা করতে পারছে না। যাতে না পারে তার ব্যবস্থাই করেছি। কিন্তু স্যার, আপনি মেয়েটাকে এখনও রেখেছেন কেন? আপনি মেয়েটাকে খারাপ কোথাও দেবেন না বলে তো মনে হয় না। তোমাদের দুজনের দেখছি ওকে নিয়ে বেশি চিন্তা।
ওকে বলছি এখনও মেয়েটাকে কি করব তা ভাবিনি, শুধু এতটুকু জানি মেয়েটা ওর বাড়ি ফিরছে না। তাহলে ওই মেয়েটাকে বাঁচাতে গেলেন কেন, আর ওর জন্য এতগুলো মেয়েকে বাঁচালেন বা কেন? এই কথা বলল ম্যানেজার। কারণটা খুব সিম্পল, ওই মেয়েগুলোকে বাঁচানো আমার দায়িত্ব ছিল, আর এই মেয়েটাকে ওদের হাতে তুলে দেওয়া আমার ভুল ছিল, কারণ ও আমার শিকার। তাই ওকে শাস্তি দেওয়ার অধিকারও আমার, ওর সাথে যা করার তা আমি করব। কিন্তু এ নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। মেয়েটার টপিক আজ থেকে তোমাদের মুখে যেন না শুনি, তাহলে কিন্তু মেয়েটার চেয়েও খারাপ অবস্থা হবে তোমাদের। ওকে স্যার। আর শোনো, বলুন, মেয়েটাকে এখান থেকে শিফট করার ব্যবস্থা করো, বিরক্ত লাগছে আমার। ঋদ্ধ আর ম্যানেজার নিজেদের মুখ দেখাদেখি করে চলে যায়। ওকে স্যার। ওরা আর দাঁড়ায় না, চলে যায় রুম থেকে। ওদের চলে যেতে দেখে তীব্র তুরের কাছে যায়, তারপর ওর পাশে বসে ওর পালস চেক করে, তারপর একটা ইনজেকশন ইনজেক্ট করে তুরের বডিতে। তুর ব্যথায় ভুরু কুঁচকে আবার শান্ত হয়ে যায়। এভাবে কেটে যায় 3 দিন। এই 3 দিনে একবারের জন্য হলেও চোখ খোলেনি তুর। কিভাবে খুলবে? এতদিন তীব্র ঘুমের ইনজেকশন দিয়ে তুরকে ঘুম পাড়িয়ে রেখেছিল। তুর আলতো করে চোখ খোলে। 3 দিন এভাবে ঘুমিয়ে থাকার কারণ আর 6 দিন নিঃশেষ থাকার কারণে তুরের শরীর প্রচণ্ড দুর্বল। তার মাঝে তীব্র ওকে যতটা খাইয়েছে তাই গেছে পেটে, এখন তা আছে বলে মনে হয় না। তুর অনেক কষ্ট করে উঠে বসার চেষ্টা করে, কিন্তু কিছুই দেখতে পায় না, কারণ পুরো রুম অন্ধকার। অনেকটা দুর্বল হওয়ার কারণে ও আলতো করে মাথা নাড়ে, হাত দিয়ে চারপাশটা বোঝার চেষ্টা করতেই তুর বুঝতে পারে ও মেঝেতে পাতা বিছানায় শুয়ে আছে। তারপর ভাঙা গলায় আলতো আওয়াজে বলে উঠল, এখানে কেউ আছে? থাকলে প্লিজ সারাদিন, আমার দম বন্ধ হয়ে আসছে। এতটুকু বলে আবার নিস্তেজ হয়ে পড়ে তুর। ওই রুম লক করা, যার চাবি শুধুমাত্র তীব্রের কাছে, তাই অন্য কেউ তুরকে খাবার দেওয়া তো দূরে থাক, দেখতেও পারবে না। তুর আবার চোখ খোলে কিছুর শব্দে, বুঝতে পারে এটা দরজা খোলা শব্দ। তুর সেদিকে তাকিয়ে একটা পুরুষালী ছায়া দেখতে পায়, যা দেখে তুরের কলিজে কেঁপে ওঠে। ধীরে ধীরে ছায়ারূপী মানুষটা তুরের কাছে আসতে চায়। তুর তার চেহারা দেখতে পাচ্ছে না। ও ভয়ে শোয়া থেকে উঠে বসে নিজেকে গুটিয়ে বলে, কে কে ওখানে? তখনই দরজাটা বন্ধ হয়ে যায়। তুর বুঝতে পারে ছায়ারূপী মানুষটি রুমের ভেতরে আছে, কিন্তু অন্ধকারের জন্য তাকে দেখতে পাচ্ছে না। তুর তাই অনেক চেষ্টা করে দুর্বল শরীর নিয়ে উঠে দাঁড়ায়, তারপর আধো আধো ভাবে অন্ধকার হাতড়ে বেড়ায়। তখনই কোনো শক্ত কিছুর সাথে ধাক্কা খায়। প্রচণ্ড ঘাবড়ে যায় তুর, কারণ দরজা খোলার আলোতে যতটুকু দেখেছে তাতে এখানে দেয়াল থাকতে পারে না। তুর কাঁপা কাঁপা হাতে সামনে হাত দিয়ে দেখার চেষ্টা করে সেখানে কি আছে, কিন্তু নিজের অজান্তেই তুর তীব্রের বুক থেকে উঠে ওর গালে হাত বোলায়, আর তীব্র চুপচাপ অন্ধকারে দাঁড়িয়ে থেকে তুরের কাণ্ড অনুভব করে। ঠিক তখনই তুরের এক হাত তীব্রের বুকে আর এক হাত তীব্রের ঠোঁট স্পর্শ করে, যাতে তীব্রের হৃদয়ের ধকধকানি আরও গরম নিঃশ্বাস দুটোই তুর ফিল করতে পারে। বুঝতে পারে ওর সামনে কোনো লোক দাঁড়িয়ে রয়েছে, আর তখন সেই হোটেলের কথা মনে পড়ে যেখানে ওকে আটকে রাখা হয়েছিল, আর একটা লোককে ওর নামে টাকা ধরতে দেখেছে। তার মানে এটা সেই লোক। কথাটা ভেবেই তুর লোকটার থেকে হাত দূরে সরে যায়। এভাবেই কিছুক্ষণ জড়ো হয়ে থাকে তুর। অন্ধকার তাই দেখতে পারছে না, কিন্তু হঠাৎ ও ফিল করলো ওর পিছনে কারো অস্তিত্ব। ধীরে ধীরে তুরের পিঠে কারো গরম নিঃশ্বাস ফিল করতে পারলো। তখনই তুরের দুহাত টেনে হাতগুলো তুরের পিছনে আটকে তুরকে নিজের মধ্যে আবদ্ধ করতে চাইল কেউ। ভয়ে কুকড়ে উঠল তুর। তুর এবার নিজেকে আটকাতে না পেরে ভয়ে পাগলের মতো কান্না করতে থাকে। প্লিজ ছাড়ুন আমাকে, এমনটা করবেন না আমার সাথে, কে আপনি? কিন্তু তুরের কোনো কথাই যেন লোকটার কানে গেল না। তুর দুর্বল শরীরও নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু তুরের কোনো কথাই যেন তীব্রের কানে গেল না। হঠাৎ করে তীব্রের কি হয়ে গেল তীব্র নিজেও জানে না। তুরের স্পর্শ পেয়ে নিজেকে আর সামলাতে পারে না তীব্র। ও তুরকে ওভাবেই কাছে টেনে ওর বুকের মাঝে তুরের পিঠ ঠেকিয়ে তুরের ঘাড়ে আলতো করে ঠোঁট বুলাতে থাকে। তুর অঝরে চিৎকার দিয়ে কাঁদতে শুরু করে, কিন্তু ওর আওয়াজ এই বন্ধ ঘরের বাইরে যাবে না, যা শুধু একজনের কানেই যায়, আর সে হচ্ছে তীব্র। তুরের কান্নায় তীব্রের হুঁশ ফেরে। তুরকে কাঁদতে দেখে অন্ধকারের মাঝেই তুরকে নিজের দিকে ফিরিয়ে নেয়। তুর নিজেকে ছাড়িয়ে নিতে চায়, কিন্তু পারে না,
তীব্র এক হাত দিয়ে ওর কোমর পেঁচিয়ে আরেক হাত দিয়ে জোর করে ওর চোখের পানি মুছিয়ে দেয়। তারপর নরম গলায় বলে ওঠে, সামান্য ছোঁয়াতে যদি এভাবে চোখের পানি ফেলো তাহলে তো সারা জীবনে এই চোখের পানি শেষই হবে না। এভাবে পানি ফেলে অপচয় করো না, খুব দামি তোমার চোখের পানি, এত সহজে ফেলো না, সস্তা লাগে আমার কাছে। আর সস্তা জিনিস আমার একদম পছন্দ না। তোমার চোখে পানি দেখার জন্য আমি এত কিছু করব তা তুমি ভাবতেও পারবে না, কারণ তোমার চোখ থেকে ঝরা মুক্তদানা আমার মনে শান্তির খোরাক। লোকটির কণ্ঠস্বর শুনে তুর থমকে গেল, সবটা ধোঁয়াশার মতো লাগলো। এত সুন্দর মিষ্টি কণ্ঠ কোনো পুরুষের হতে পারে? জানা ছিল না তুরের। শান্ত গলা শান্ত সমুদ্রের মতো শোনা গেলেও কথাগুলো উত্তাল সমুদ্রের চেয়েও বেশি ভয়ানক। এতক্ষণ সবটা শান্ত হলেও এবার তুর আরও ভয় পেয়ে গেল নিজের গালে কারো ঠোঁটের স্পর্শ পেয়ে। তুরের ছটফটানি আরও বেড়ে গেল, কিন্তু এই ছায়ারূপী মানুষটার থেকে কিছুতেই ছাড়া পাচ্ছে না। তুর ফিল করতে পারল তুরের ঠোঁটের দিকেই লোকটির বিচরণ হতে চলেছে, আর এটাও বুঝতে পারল এই দুর্বল শরীর নিয়েও চাইলেও কিছু করতে পারবে না। তবুও নিজের শেষ চেষ্টাটা দিয়ে ট্রাই করলো নিজেকে ছাড়ানোর, কিন্তু কোনো লাভ হলো না। তুরের হেঁচকি উঠে কান্নার বেগ বেড়ে গেল, কিন্তু শব্দ হলো না। লোকটির গরম শ্বাস তুরের ঠোঁটে। তুর হাল ছেড়ে ভাগ্যের কাছে নিজেকে সমর্পণ করতেই হঠাৎ মোবাইলের রিংটোনটা বেজে উঠল। হ্যাঁ, ওই লোকটির মোবাইলের রিংটোন। তীব্র তুরকে এক হাত দিয়ে ধরে রাখা অবস্থায় মোবাইলটা বের করে দেখল। মোবাইলটা দেখা মাত্রই ও খুব দ্রুত তুরকে ছাড়িয়ে নিল নিজের থেকে। মোবাইলের আলোতে যতটুকু বুঝল তুর, তাতে মনে হলো লোকটি নম্বরটি দেখা মাত্র ঘামতে শুরু করেছে। লোকটি নিজের চোখ মুখ মুছে খুব উত্তেজিত হয়ে কলটা ধরে জিজ্ঞেস করলো, কি হয়েছে? ভয় মাখা কণ্ঠে। স্যার, তাড়াতাড়ি হসপিটালে চলে আসুন, ওনার অবস্থা ভালো না। কথাটা শুনে লোকটার কণ্ঠে অদ্ভুত এক ভয় শুনতে পায় তুর। আমি এখনই আসছি। মোবাইলটা কেটে লোকটা একটা ঘুষি মারে, বোঝাই যাচ্ছে ওটা দেয়ালে লেগেছে, তাই এমন ধুম শব্দ হয়েছে। এবার তীব্রের চোখ মুখ শক্ত হয়ে আসে। এতক্ষণও তুরকে ভয় দেখানোর জন্য কাজগুলো করলেও এবারও রেগে গেছে। তুরের নিঃশ্বাসের শব্দই তীব্র বুঝতে পারল কোথায়। তীব্র গিয়ে ওর চুলগুলো নিজের মুঠোয় প্রচণ্ড জোরে চেপে ধরলো। ব্যথায় তুর ছটফট করছে, কিন্তু কিছু বলতে পারল না। শুধু বুঝলো লোকটির রাগান্বিত নিঃশ্বাস তুরের মুখে পড়ছে। তোকে আমি ছাড়ব না, তোর জন্য যা হয়েছে তার সবটার মূল্য তোকে দিতে হবে। ওর যদি কিছু হয় তাহলে। সারুন লাগছে আমার। তীব্র কিছু বলতে গিয়েও বলল না, শুধু এটাই বলল, ব্যথা কাকে বলে আর কষ্ট কি এবার তুই বুঝবি। তুরকে খুব জোরে ধাক্কা মেরে বেরিয়ে যায় তীব্র। তীব্রের ধাক্কায় অন্ধকারে দেয়ালের সাথে বাড়ি খায় তুর। তীব্র দরজা খুলে বেরোনোর সময় হালকা আলো বের হলেও ও যাওয়ার পর সবটা অন্ধকার হয়ে যায়। আর তুর লোকটার কথার আগামাথা না পেয়ে ওখানেই মুখ গুজে কাঁদতে থাকে। তীব্র হসপিটালের জন্য বেরিয়ে যাওয়ার পর তুর অন্ধকারে ওখানেই কাঁদতে থাকে। তুর খুব ভয় পায় অন্ধকারে, কিন্তু এখন ওর জীবন থেকে যেন অন্ধকার শেষ হতে যাচ্ছে না। আচ্ছা, তুমি কি কোনোদিন আমাকে একটু বিশ্বাস করতে পারো না নাকি? আমি কি বলেছি বিশ্বাস করি না? তুমি সেদিন রাতে কইছিলে বললেই তো হয়। হানিমুন করতে গেছিলাম বিড়বিড় করে। আরে শোনো, কাজে গেছিলাম। কি এমন কাজ যে রাতেও ফোন ধরতে পারো নাই? শালাই মাইয়াদের সাথে প্রেম মানুষে করে? দেখো ঋদ্ধ, তুমি কোথায় ছিলে যদি না বলো তাহলে কিন্তু ব্রেকআপ। এ না না, জান মান বেবি শোনো, আপদ বিপদ সব তুই। এমন কথা বলে না। আপদ বিপদ মানে? হায় হায়, কি বললাম? আপদ বিপদ মানে দুঃখ কষ্টের সাথী। চুপ কর মিথ্যুক। এই জান না, শোনো আমার কথা। যাহ, কেটে গেল। তারপর ফোন কেটে দেয় আর ঋদ্ধ মাথায় হাত দেয়। ওরে কেউ থাকলে আমার মারো, মারো মুছে মারো। এ আমি কার সাথে প্রেম করি? শালে স্যারের চাকরি করতে গেলে গার্লফ্রেন্ড থাকে না, আর চাকরি গেলে গার্লফ্রেন্ড আর বউ হবে না। আর যদি এইটা বউ হয় তাহলে আমি থাকবো না। এখন আমি কি করতাম? শালার এই সন্দেহবাদী গার্লফ্রেন্ডের সাথে প্রেম করা যায়? 24 ঘন্টায় 48 বার সন্দেহ আর 3 বার করে ব্রেকআপ। মন চায় সন্ন্যাস নিয়ে নেই যত সব ব্রেকআপ ওয়ালি। তারপর আশেপাশে দেখে নিজের চুলগুলো ঠিক করে নিজের বাড়ি ফেরে ঋদ্ধ। ওদিকে মাঝরাতের দিকে হাসপাতাল থেকে বাড়ি ফেরে তীব্র। তীব্রের চোখে রক্ত জমে আছে। ও হাসপাতালে রাতে থাকতে চেয়েছিল, কিন্তু পারেনি। ওকে ডক্টর অরুণ অ্যালাউ করেনি। তাতে তীব্রের ক্ষতি হবে বেশি। তীব্র সোজা নিজের রুমে যায়।
নিজের ড্রয়ার থেকে একটা গান বের করে, তারপর তুরের রুমের দিকে পা বাড়ায়। দরজা খুলতেই ঘুম ঘুম চোখে উঠে বসে পড়ে তুর। তীব্র রুমে ঢুকে লাইট জ্বালায় আর তুর বসা থেকে দাঁড়িয়ে যায়। তীব্র সোজা রুমের ভিতরে ঢুকে তুরের কপাল বরাবর বন্দুক তাক করে। এই প্রথমবার তুর তীব্রকে দেখতে পেল। দুজনেই এই প্রথম সামনাসামনি হলো। তীব্র বন্দুক ধরে দাঁড়িয়ে আছে আর তুরের ঠোঁট সহ শরীর প্রচণ্ড কাঁপছে। তখনই তীব্র বন্দুকের টিগারে আঙুল দেয়। তুর লোকটার আগা মাথা কিছুই খুঁজে পায় না, কিন্তু বুঝতে পারে লোকটি ওর ওপর প্রচণ্ড রেগে আছে। গলা শুকিয়ে আসছে তুরের। সত্যি লোকটি ওকে মেরে ফেলবে নাকি, উত্তর খুঁজে পায় না তুর। তখনই তীব্র টিগার প্রেস করে আর তুর ভয়ে চোখ বন্ধ করে চিৎকার করে ওঠে। কিন্তু কিছুক্ষণ পর যখন কোনো কিছুর আভাস পায় না, তখন চেয়ে দেখে ওই লোকটি দেয়ালে পিঠ ঠেকিয়ে এক পায়ে দাঁড়িয়ে আছে, বন্দুকটা নিজের কপালে স্লাইড করতে করতে। তুর তীব্রের দিকে তাকিয়ে ঢোক গিলতে তীব্র রক্তলাল চোখে তুরের দিকে তাকায়। তুরের নজর ওর নজরে পড়লে তুর পিছিয়ে যায় আর তীব্র ওর দিকে এগোতে থাকে। একসময় তুর দেয়ালের সাথে মিশে যায় আর তীব্র এক হাত দেয়ালে ভর দিয়ে বন্দুকটা তুরের কপালে বেশ জোরেই চেপে ধরে। তীব্রের চোখ রাগে রক্তলাল হয়ে আছে আর তুরের চোখ পানিতে ভরে গেছে, কিন্তু শব্দ করতে পারছে না। অসম্ভব কাঁপছে তুরের ঠোঁট জোড়া। এটা দেখে তীব্র বন্দুকটা ধীরে ধীরে তুরের কপাল থেকে ঠোঁটের কাছে এনে বন্দুক দিয়ে স্লাইড করতে থাকে। বন্দুকের ধারালো অংশের খোঁচায় ব্যথা পায় তুর, যাতে আলতো কেটে যায় ঠোঁটটা। তুর কিছু মুখ খুলতে যাবে তার আগে তীব্র বলে, শ্, ঠোঁট দিয়ে যেন তিল পরিমাণ আওয়াজ না হয়, তাহলে কিন্তু গানটা লোড করে আবার তাক করে। তুর আর কিছু বলতে পারে না, কিন্তু কান্নার বেগটা বেড়ে কাঁপতে থাকে। তীব্র তখন ওর মুখের আরও কাছে যায়। তখনই একটা বাজে গন্ধ তুরের নাকে আসে। হ্যাঁ, তীব্র ড্রিঙ্কস করেছে, তবে খুব বেশি না, কন্ট্রোল করার মতো। কিন্তু তুর তা সহ্য করতে পারল না। প্লিজ, আমি গন্ধটা সহ্য করতে পারছি না, সরে দাঁড়ান আমার থেকে, খুব জোরে চিৎকার করে। তুরের মুখে এটা শুনে তীব্র তুরের কোমর পেঁচিয়ে ওকে নিজের একেবারে কাছে নিয়ে আসে। তুরের মুখে ইচ্ছে করেই ফু দিতে থাকে। তুর সহ্য করতে না পেরে পাগলের মতো ছুটোছুটি করতে থাকে, কিন্তু তীব্রকে ছাড়তে পারে না। ও যত ছাড়ানোর চেষ্টা করছে, তীব্র ততটাই ওকে নিজের মাঝে টেনে নিচ্ছে। এবার তুর সহ্য করতে না পেরে বমি করার অবস্থায় চলে এলো, কিন্তু তার জন্য পেটে কিছু থাকতে তো হবে। বিগত কয়েকদিন যাবত তুরের পেটে কিছুই পড়েনি। বমি করতে পারলে হয়তো ভালো হতো, কিন্তু না পারার কারণে পেট থেকে সব উবড়ে চলে আসছে, কিন্তু মুখে শুধু তিতার অনুভব হচ্ছে আর কিছু না, যা সহ্য করার মতো না। আর না পেরে উত্তেজিত হয়ে তুর বলে উঠল, প্লিজ ওই বন্দুকটা দিয়ে আমাকে মেরে ফেলুন, তবু আমাকে ছেড়ে দিন, দোহাই লাগে। কিন্তু ওর চিৎকার তীব্রের কানে গেলেও ওর হৃদয় স্পর্শ করতে পারে না। ইচ্ছে করেই ও তুরের হাত আরও জোরে চেপে ধরে, যাতে তুরের কান্নার পরিমাণটাও বেড়ে যায়। তাতে অদ্ভুত আনন্দ পায় তীব্র। খুব কষ্ট হচ্ছে তোমার, যদি মেরে ফেলি তাহলে দয়া করে তাই করুন, আমি আর সহ্য করতে পারছি না। আপনার মুখে মদের বাজে গন্ধ, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। কথাটা শুনে তীব্র তুরের ঠোঁটের কোণে আলতো করে ঠোঁট বুলায়। এতটাই খারাপ লাগছে এই সামান্য গন্ধটা, তার চেয়ে জঘন্য লাগছে আপনার প্রতিটি স্পর্শ, বিষের চেয়েও বিষাক্ত লাগছে তা। প্লিজ, মারার হলে আমাকে মেরে ফেলুন, কিন্তু আমাকে প্লিজ হবেন না, ছাড়ুন আমাকে। তীব্রকে ধাক্কা দিয়ে বমি করার চেষ্টা করে, কিন্তু পারে না। কিন্তু তুরের শেষ কথাটা যেন তীব্রের কানে বাজতে থাকে, যে তীব্রের ছোঁয়া মেয়েটার কাছে বিষের চেয়েও বিষাক্ত লাগছে। তুরের দিকে তাকাতেই দেখে ও পেটে হাত দিয়ে বমি করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। তীব্র বুঝতে পারছে, তাতে বেশ উপভোগ করছে ও। জোরে জোরে নিঃশ্বাস নিয়ে তীব্রের দিকে তাকাতে তীব্র একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। তুরের মনে হলো তুরের এসব লোকটার কাছে নাটক বলে মনে হলো। তীব্র ওর থেকে একটু দূরে সরে যায়। এটা দেখে তুর এবার আর ভয় পায় না, কিন্তু পেটের ব্যথায় পেটে হাত দিতে থাকে। তীব্র ওর থেকে দূরে দেয়ালে হেলান দিয়ে আপাদমস্তক তুরকে দেখে নেয়। এবার তুর নিজের দিকে তাকায়, যা দেখেও আকাশ থেকে পড়ে, কারণ ওর শরীরে শুধু একটা ঢিলাঢালা শার্ট যা হাঁটু অবধি রয়েছে। এটা দেখেও তীব্রের দিকে তাকায়। তীব্র তখনও বাঁকা ঠোঁটে হাসছিল আর ওকে দেখছিল। তুর আশেপাশে কিছু পায় না, তবে বিছানা একটা চাদর পায়। ওইটাকে উঠিয়ে নিজের গায়ে জড়িয়ে ওখানে দেয়াল ঘেঁষে বসে পড়ে। ও এটা ভেবে স্তব্ধ। ও একটা লোকের সামনে এতক্ষণ এভাবে দাঁড়িয়েছিল,
তবে এটা ভাবার অবস্থায় নেই যে ওর ড্রেস কে চেঞ্জ করেছে। চাদর জড়িয়ে নিজেকে গুটিয়ে মাটির দিকে তাকিয়ে ওভাবে কাঁপতে থাকে তুর। এটা দেখে তীব্র ওর কাছে যায়, তারপর ওর পাশে নিজেও দেয়াল ঘেঁষে বসে পড়ে, একটা সিগারেট জ্বালায়। তারপর তা টানতে থাকে, পুরো রুম ধোঁয়ায় ভরে গেছে। তুরের শ্বাস নিতে কষ্ট হচ্ছে, কিন্তু সেটা ফিল করার অবস্থায়ও নেই। শ্বাস টানতে কষ্ট হচ্ছে, কিন্তু বুঝতে পারছে না তুর। তীব্র এটা দেখে আরেকটা সিগারেট ধরালো, সিগারেটে একটা ফু দিয়ে নিজে থেকেই বলল, মিষ্টি মিষ্টি হয়, জোর করে মিষ্টি খাওয়ালেও তা কিন্তু তেতো লাগে না। এখন যদি তুমি সেটা সহ্য করতে না পারো, সেই দোষ অন্য কাউকে দিতে পারো না। তোর কিছু শুনছে কিনা নিজেই জানে না। ওকে চুপচাপ দেখে তীব্রর নিজের মনেই ভেবে মুচকি হেসে ওঠে। চাইছিলাম মৃত্যু দেব তোমায়, কিন্তু তোমায় তো মৃত্যুর চেয়েও আমার চেয়ে বেশি যন্ত্রণাদায়ক মনে হচ্ছে। তাহলে দরকার কি মেরে ফেলার? তুমি নিজেও তোমার নিজের কষ্টের রাস্তা আমাকে বলেছ। আমার তোমার কাছে বিষ হলে সেই বিষ দিয়ে মারবো আমি তোমায়। তোমার দেওয়া বিষে আমি আমার মনের বিষক্ষয় করব। দূরের দিকে তাকিয়ে লাইট নিভিয়ে দিল তীব্র।